নমস্কার। আমরা মহাভারতে উল্লিখিত বিভিন্ন অঞ্চলগুলির ইতিহাস, ভূগোল এবং বর্তমান অবস্থান সম্বন্ধে যে আলোচনা শুরু করেছিলাম, এই প্রসঙ্গে এই পর্বে এসে আমরা কথা বলবো গান্ধার কিংবা গান্ধার দেশ সম্বন্ধে। তা গান্ধার এই শব্দটি কানে আসা মাত্রই আমাদের অনেকের হয়তো মনে আসে সেই ধৃতরাষ্ট্রপত্নী গান্ধারীর কথা, কিংবা অনেকের মনে আসে সেই দুর্যোধনের মামা শকুনির কথাও, যাকে বহুবার মহাভারতে গান্ধার রাজ বলা হয়েছে। তো গান্ধারী কিংবা শকুনিদের সাথে গান্ধারের যে ইতিহাস, সে তো অনেক পরের কথা। গান্ধারের যে নিজস্ব ইতিহাস, সেই ইতিহাস বহু বহু পুরনো। মহাভারতেরও বহু আগে রচিত হওয়া আমাদের বিভিন্ন বেদে, আমাদের পুরাণে, আমাদের বিভিন্ন ব্রাহ্মণ্য গ্রন্থগুলিতে, এমনকি উপনিষদের কথাতেও গান্ধারের প্রসঙ্গ এসেছে বহুবার। তা সেক্ষেত্রে বহু ক্ষেত্রেই গান্ধারের কৃষ্টি সংস্কৃতির খুব প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে সেই গান্ধারের মানুষজন নাকি যথেষ্ট বিচক্ষণ এবং বিবেচক মানুষ তারা ছিলেন। তবে ধীরে ধীরে যখন মহাভারতের কাল এসেছে, তখন গান্ধারের সেই প্রাচীন গৌরবময় ইতিহাস কিন্তু ম্লান হয়ে যেতে শুরু করেছিল। কর্ণপর্বে স্বয়ং অঙ্গরাজ কর্ণ তিনি তো গান্ধারকে রীতিমতো তুলোধনা করেছেন। তার বক্তব্যে তিনি সে সময় বলেছেন যে গান্ধার নাকি বসবাসের উত্তম স্থানই নয়। শুধু তাই নয়, কর্ণের কথায় সে সময় আমরা এও শুনেছি যে গান্ধারের মানুষজন নাকি রীতিমতো স্বেচ্ছাচারী ছিলেন। এমনকি মহাভারতের শান্তি পর্বে এসে, অর্থাৎ প্রায় শেষের দিকে এসেও গান্ধারের সম্বন্ধে কিন্তু খুব একটা ভালো কথা শোনা যায়নি। বরং সেখানে এ কথা বলা হয়েছে যে গান্ধারে নাকি হীন প্রবৃত্তির মানুষজন বসবাস করে এবং তাদের সনাতন ধর্মচ্যুত বলেও সমালোচনা করা হয়েছে সেখানে। যাই হোক, এত কথার পরেও গান্ধারে যে সেকালে খুব ভালো তেজি ঘোড়া পাওয়া যেত, সে কথা কিন্তু মহাভারতে বহুবার স্পষ্ট বলা হয়েছে। এমনকি বিভিন্ন গন্ধদ্রব্য অর্থাৎ সুগন্ধি সে গান্ধারে কিন্তু পাওয়া যেত খুব ভালো, সে কথাও আমরা মহাভারত থেকে জেনেছি। এমনকি তার বহু পরে বিভিন্ন চীনা পরিব্রাজকরা যখন এই গান্ধার পরিভ্রমণে গেছেন, তখন তারা সেসব সুগন্ধি কিংবা গন্ধদ্রব্যের তারা খোঁজ পেয়েছেন। এমনকি তারা তাদের নিজেদের ভাষায় সেজন্যে গান্ধারকে কিন্তু সুগন্ধির দেশও তারা বলেছেন। তা প্রাপ্ত জিনিসপত্রের কথা উঠল বলে বলি, শব্দ কল্পদ্রুমে কিন্তু এই গান্ধারের উৎপন্ন পণ্য হিসাবে বিভিন্ন মাদক দ্রব্যের কথাও বলা হয়েছে, অর্থাৎ গাঁজা, আফিম ইত্যাদি। তো যাই হোক, সেই যে গান্ধার দেশ, সেটা ছিল কোথায়? বহু আধুনিক গবেষকেরা, পণ্ডিতেরা কিন্তু এ নিয়ে বহু কথাবার্তা বলেছেন। তবে বেশিরভাগই বলেছেন যে বর্তমানকালের আফগানিস্তানের কান্দাহার অঞ্চলকেই সেকালে গান্ধার বলা হতো। এবং তারা একথাও বলেছেন যে গান্ধার শব্দের অপভ্রংশে নাকি হচ্ছে সেই কান্দাহার। তা কান্দাহার অঞ্চলকে মূল গান্ধার বলা হলেও অনেক পণ্ডিতেরা কিন্তু গবেষণা করে আমাদের এও জানিয়েছেন যে সেকালের ভারতবর্ষের পাঞ্জাবের উত্তর পশ্চিম অংশ থেকে সিন্ধু অববাহিকা হয়ে একেবারে আফগানিস্তানের পূর্বাঞ্চল পর্যন্ত ছিল সেকালের গান্ধারের বিস্তৃতি। তা ওদিকে রামায়ণে কিন্তু সেই গান্ধার দেশকে গন্ধর্ব দেশও বলা হয়েছে। এবং রামায়ণের উত্তরকাণ্ডে এই গান্ধারের দুটি বিখ্যাত শহরের কথাও আমরা জানতে পেরেছি। একটা হচ্ছে পুষ্কলাবতী, আরেকটা হচ্ছে তক্ষশিলা। তা অযোধ্যার রাজা রামচন্দ্রের কনিষ্ঠ যে ভাই ভরত, তিনি গান্ধার জয় করেছিলেন এবং গান্ধার জয় করে তিনি সেখানে তার দুই পুত্রকে দুটি নগরীতে শাসক হিসেবে নিযুক্ত করেন। তো সেই ভরতের দুই পুত্র ছিল পুষ্কর কিংবা পুষ্কর।
এবং আরেকজন ছিল তক্ষক। তো সেই দুই পুত্রের নাম অনুসারে তিনি এক শহরের নাম রাখেন পুষ্কলাবতী এবং আরেকটি শহরের নাম হয় তক্ষশিলা। তো সেই পুষ্কলাবতী সেই শহরটি বা নগরীটি ছিল সিন্ধু নদের পশ্চিম পারে, আর ওদিকে তক্ষশিলা ছিল সিন্ধু নদের পূর্ব পারে। তো সেই পুষ্কলাবতী এই নগরীটি পরবর্তীকালে পরিচিত হয়েছে পুরুষপুর নামে এবং বর্তমানকালে এই শহরের নাম হয়েছে পেশোয়ার, যা পাকিস্তানে অবস্থিত। তা ওদিকে সেই যে তক্ষশিলা, সেই তক্ষশিলার নামও কিন্তু পরিবর্তিত হয়েছে বর্তমানকালে, তা হয়ে গেছে তাকশিলা। তা সেই তাকশিলা কিংবা তক্ষশিলা কিন্তু প্রাচীনকালের এক বিখ্যাত শহরও বটে। সেখানে ছিল বিশ্ববিখ্যাত এক বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, আমাদের মৌর্য যুগের সেই বিখ্যাত পণ্ডিত চাণক্যের জন্মস্থানও কিন্তু ছিল এই তক্ষশিলা। তা বিখ্যাত ঐতিহাসিক কানিংহাম তিনি কিন্তু সেই পুষ্কলাবতীকেই গান্ধারের প্রাচীনতম রাজধানী বলে তিনি তার লেখা বইয়ে আমাদের জানিয়েছেন। আর ওদিকে মহাভারতের বহু পরবর্তীকালে যখন উত্তর ভারতের রাজা ছিলেন হর্ষবর্ধন, তার আমলে এক চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন। তার নাম আমরা অনেকেই জানি, হিউয়েন সাং। তিনি যখন সে তক্ষশিলাতে যান এবং সেখানকার বিবরণ সংগ্রহ করেন, তখন তিনি কিন্তু সেখানে বলেছেন যে সে সময় তক্ষশিলাই ছিল গান্ধারের রাজধানী। অর্থাৎ সময়ের পরিবর্তনে গান্ধারের রাজনৈতিক ভরকেন্দ্র কিন্তু বহুবার পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তন এসেছে সে দেশের সংস্কৃতিতে, লোকেদের আচার আচরণেও। তা আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে কিন্তু ভারতবর্ষের এইসব উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলগুলিকে, গান্ধার সংলগ্ন অঞ্চলগুলিকে বহুবার ম্লেচ্ছ দেশও বলা হয়েছে। তো যাই হোক, বহুবার অবস্থার পরিবর্তন ঘটলেও সেকালের গান্ধার দেশ ঠিক কোথায় ছিল সে প্রশ্নের উত্তরে মোটের ওপর আমরা বলবো যে পশ্চিমে হেলমন্দ নদী এবং সেখান থেকে পূর্ব দিকে সিন্ধু নদের অববাহিকা, আর উত্তর দিকে কাবুল এবং সোয়াত নদী উপত্যকা, এবং দক্ষিণ দিকে সেই বালুচিস্তান পর্যন্ত ছিল সেকালের গান্ধারের বিস্তৃতি। তা মোটামুটি একটা ভৌগোলিক অবস্থান পাওয়ার পর আমরা কথা জানব যে সেই যে গান্ধার, এই গান্ধার নামটি এসেছে কোথা থেকে। বিভিন্ন পুরাণগুলি আমাদের জানিয়েছে যে আমাদের চন্দ্রবংশে এক রাজা জন্মেছিলেন, তার নাম ছিল যযাতি। সেই যযাতির এক পুত্র ছিল যার নাম দ্রুহু বা দ্রুজু। তো সেই দ্রুহু তিনি রাজত্ব খুঁজে নিয়েছিলেন ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে। তো সেই দ্রুহুর বংশধারাতেই বহুকাল পর এক রাজা জন্মান, তার নাম ছিল গান্ধার। তো সেই গান্ধারের নাম থেকেই সেই উত্তর পশ্চিম অঞ্চলের একটা বড় অংশের নাম হয় গান্ধার। তা আমাদের বিভিন্ন পুরাণে এই গান্ধারের নাম কিন্তু বহুবার ঘুরে ফিরে এসেছে এবং আমরা এ খবরও পেয়েছি যে ভগবান বিষ্ণু তিনি এই কলিযুগে স্বয়ং কল্কি অবতার হয়ে তিনি পৃথিবীতে আসবেন এবং বহু হীন জাতিকে তিনি দমনও করবেন। তাই এর মধ্যে কিন্তু সেই গান্ধারও রয়েছে। তা যাই হোক, ঘোড়া কিংবা সুগন্ধি দ্রব্যের মতো গান্ধার দেশের যোদ্ধাদেরও কিন্তু বহু প্রশংসা শোনা গেছে আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে। সেখানে বলা হয়েছে যে গান্ধার যোদ্ধারা নাকি বেশ সাহসী এবং রণনিপুণ, এবং তারা এমন কিছু অস্ত্রশস্ত্রের ব্যবহার জানতেন যে সব অস্ত্র আমাদের ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের লোকেরা জানতেন না, এবং সে কারণে তারা যুদ্ধক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ তারা কিন্তু বিপক্ষের বিরুদ্ধে পেয়ে যেতেন। তবে এরপরেও কিন্তু মহাভারতে জানা যায় যে আমাদের সেই বাসুদেব কৃষ্ণ, তার সাথে গান্ধার বীরদের বড় যুদ্ধ হয়েছিল এবং তাতে গান্ধারের কিন্তু পরাজয় ঘটে। শুধু তাই নয়, অঙ্গরাজ কর্ণ তিনিও একবার
সেই দুর্যোধনের বৈষ্ণব যজ্ঞের আয়োজনের জন্য তিনি দিগ্বিজয়ে বেরিয়েছিলেন এবং সেখানে তার সাথে গান্ধারের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে তিনিও গান্ধার বীরদের পরাজিত করেন। শুধু তাই নয়, তিনি সে সময় গান্ধার থেকে বহু করের ব্যবস্থাও করেন সেই দুর্যোধনের জন্যে। তা মহাভারতের সেই বিখ্যাত যুদ্ধে গান্ধার কিন্তু কৌরব পক্ষ অবলম্বন করেছিল। তা সে সময় গান্ধারের রাজা ছিলেন সুবলপুত্র শকুনি, অর্থাৎ দুর্যোধনের মামা। তো যাই হোক, গান্ধার বীরেরা কিন্তু বহু সেনা নিয়ে এবং বিচিত্র এবং ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র নিয়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে তারা এসেছিলেন। তাদের যুদ্ধ ক্ষমতা এবং কৌশলের প্রশংসা সে সময় স্বয়ং গঙ্গাপুত্র ভীষ্মদেব পর্যন্ত করেছিলেন। এবং সেই সূত্র থেকেই আমরা শুধুমাত্র শকুনি কিংবা তার পুত্রেরাই নন, আমরা অচল, বৃষভ ইত্যাদি গান্ধার বীরদের নামও কিন্তু সে সময় শুনেছি। তবে বহু বীর যোদ্ধা এবং বহু সেনা সেই গান্ধার থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে এলেও যুদ্ধে কিন্তু পাণ্ডব পক্ষের বিরুদ্ধে তারা খুব একটা সুবিধা করতে পারেননি। অর্জুন পুত্র বীর অভিমন্যু তিনি একাই সুবলপুত্র শকুনির ভাই কালিকেয় সহ তার ৭৭ জন অনুচরকে এই অভিমন্যু তিনি একাই বধ করে ফেলেছিলেন। এছাড়াও এই কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গিয়েছিলেন সেই গান্ধাররাজ শকুনি এবং তার পুত্র উলুক। তা যাই হোক, গান্ধারের সাথে পাণ্ডবদের শত্রুতা কিন্তু সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যেই শেষ হয়ে যায়নি। মহাভারত জানিয়েছে, মহাভারতের সেই যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তা সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটিকে উত্তর দিকে অনুসরণ করার জন্যে যার উপর দায়িত্ব ছিল তিনি ছিলেন মহাবীর অর্জুন। তা সেই ঘোড়া উত্তর দিকে যখন বেরিয়ে গেল, তখন সেই ঘোড়া পাঞ্জাব অতিক্রম করে সেই ঘোড়া যখন গান্ধারে ঢুকল, তখন শকুনির এক পুত্র তিনি গান্ধারের রাজা ছিলেন, গান্ধারের শাসন তিনি সামলাচ্ছিলেন। তো সেই পুত্র, শকুনি পুত্র, তিনি সেই যজ্ঞ ঘোড়াটিকে দেখতে পেয়ে তিনি সেই ঘোড়া আটকে দেন। পূর্ব শত্রুতাবশত কিংবা শকুনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বহু সেনা নিয়ে সেই অর্জুনকে আক্রমণ করলেন। তবে শেষ পর্যন্ত কিন্তু সেই গান্ধার যোদ্ধারা গান্ডীবধারী অর্জুনের কাছে হেরে যায়। শুধু তাই নয়, যুদ্ধের এক সময়ে অর্জুন সেই শকুনি পুত্রকে প্রায় মেরেই ফেলছিলেন। তবে তখন গান্ধারে উপস্থিত ছিলেন শকুনির বিধবা পত্নী, শকুনির স্ত্রী, বিধবা স্ত্রী। তিনি শেষ পর্যন্ত অর্জুনের কাছে অনুরোধ করেন এবং সেই অনুরোধে অর্জুন শকুনির সেই পুত্রকে প্রাণ দান করেন, তাকে জীবন দান করেন। তো যাই হোক, সেই যুদ্ধের পর গান্ধার অবশ্য হস্তিনাপুরের বশ্যতা স্বীকার করে নেয় এবং সেকালের প্রথা মতো অর্জুনও সেই গান্ধার রাজকে, শকুনি পুত্রকে, পরবর্তীতে সেই যে অশ্বমেধ যজ্ঞ হস্তিনাপুরে হবে সেজন্যে তিনি তাকে আমন্ত্রণও জানিয়েছিলেন। তা যাই হোক, এ কথা কিন্তু অনস্বীকার্য যে প্রাচীন ভারতবর্ষে এই গান্ধার একটি শক্তিশালী রাজ্য ছিল। শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে এক বিশাল ভূখণ্ড নিয়ে এই গান্ধার অবস্থিত ছিল। এমনকি মহাভারতের পরবর্তী যুগেও যে বিখ্যাত ১৬০০ মহাজনপদ, অর্থাৎ ১৬টি বড় বড় রাজ্যের কথা, শক্তিশালী রাজ্যের কথা আমরা আমাদের ইতিহাস বইয়ে পড়েছি, জেনেছি। সেই গান্ধার কিন্তু সেই ১৬০০ মহাজনপদের মধ্যে একটা ছিল। তা আমাদের প্রাচীন ভারতবর্ষে গান্ধার নিঃসন্দেহে একটি শক্তিশালী রাজ্য ছিল। তা শেষে কথা বলি, গান্ধার মানেই কিন্তু সেই কুচক্রী শকুনি নয়, বরং গান্ধারে জন্মেছেন অরধ্বন, ধর্ম, ধৃত, প্রচেতা ইত্যাদি বহু বিখ্যাত, পুণ্যবান এবং শক্তিশালী রাজারাও। তো যাই হোক, আজ এই গান্ধারের কথা আমরা এখানেই রাখব। পরবর্তী পর্বে আমাদের সবার আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।
নমস্কার।